নজর রাখতেই হবে বাংলাদেশের দিকে, কেননা বাংলাদেশের ইউনূস প্রশাসনের এই মুহূর্তে যা অবস্থা, তাতে কার্যত তাদের যে মাথার ঘাম পায়ে পড়ছে সেটা এক প্রকার নিশ্চিত। তারা যখন দিবা স্বপ্ন দেখছে 4 দিনে কলকাতা দখলের, তারা যখন দিবা স্বপ্ন দেখছে শুধুমাত্র কলকাতা নয়, বাংলা, বিহার, ওড়িশা দখলের, ঠিক তখনই তাদের দরজায় কারা নাড়ছে, কারা জানুন তো? তাদের দরজায় টকটক করছে আরাকান আর্মি। আর এই আরাকানের বিপদ থেকে বাঁচতে কার্যত চীনের নামটাই জপতে শুরু করেছিলেন এই মোহাম্মদ ইউনূস। কিন্তু কি হলো? ইউনূসের যে সমস্ত পরিকল্পনা, সেই পরিকল্পনায় কার্যত জল ঢেলে দিল চীন। তারা কি শুরু করলো? তারা আরাকান আর্মির সঙ্গে একেবারে একতরফা আলোচনা শুরু করে দিল। ভারতের সঙ্গেও সেপ্টেম্বর মাস থেকে সংহতিপূর্ণ সম্পর্ক শুরু হয়েছে এই আরাকান আর্মি। মাঝখানে ফেসে রয়েছে এখন এই ইউনূস প্রশাসন। আর ফেসে রয়েছে বললেও ভুল হবে, ফেসে শুধু রয়নি তারা, কেঁদে কুল কিরানা খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস। কেননা ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকার একাধিক জায়গায়, একাধিক রোহিঙ্গা ক্যাম্পে সেখানে আরাকান আর্মি তারা কার্যত হামলা চালিয়ে যাচ্ছে। একের পর এক সীমান্তবর্তী এলাকা, সেই এলাকায় হামলা চালানোর ফলে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের পায়ের তলার মাটি যে একেবারেই শক্ত নেই সেটা কার্যত বলাই বাহুল্য। এবং সর্বোপরি নাফ নদ, যে নাফ নদ বারবার শিরোনামে এসেছে, সেই নাফ নদেও কিন্তু কার্যত একটা একতরফা থাবা বসিয়ে রেখেছে আরাকান আর্মি, যার ফলে সমস্যায় ভুগতে হচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে। এবং সব থেকে বড় কথা, এই আরাকান আর্মিকে এত বড় ভয় কেন জানেন? এত কেন ভয় পাচ্ছে জানেন মোহাম্মদ ইউনূস? কারণ এই আরাকান আর্মির ফলে শুধুমাত্র একদিক থেকে নয়, বাংলাদেশের বিপদ এই আরাকান আর্মির ফলে বিভিন্ন দিক থেকে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন সময়ে হতে পারে, এবং সেটাই এই মুহূর্তে ভাবাচ্ছে মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে। আমরা এই নিয়ে চারটার খবরে আলোচনা শুরু করব, তবে শুরুতেই আপনাদেরকে দেখাই একটা বিশেষ রিপোর্ট। যে ভয়টা এতদিন ধরে পাচ্ছিল ইউনূস প্রশাসন, ঠিক সেটাই হওয়া শুরু হলো এবার। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে টেকনাফেও ঢুকে পড়ল আরাকান সেনা। সূত্রের খবর, টেকনাফ উপজেলার একাংশে হামলা চালিয়েছে আরাকান আর্মি। টেকনাফের একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবিরে হানা দিয়েছে আরাকানরা। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে সংঘর্ষ। নাফ নদে আগেই নিয়ন্ত্রণ ছিল আরাকানদের, এবার নদী পেরিয়ে এপারেও হানা দিতে শুরু করলো আরাকান আর্মি। ইউনূসের সমস্যার এখানেই শেষ নয়। ইউনূস প্রশাসনকে একেবারে অগ্রাহ্য করে আরাকানদের সঙ্গে আলোচনায় বসেছে বেজিং। চীনের কুনমিং শহরে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসেছে চীন। ইউনূসের দিকে ফিরে না তাকিয়ে চীন স্রেফ নিজের ব্যবসা নিয়ে কুনমিংয়ে গতকাল থেকে আলোচনায় বসেছে। কোনোভাবে ইউনূসের পাশে এসে দাঁড়ানোর কোনো ইচ্ছা, টেকনাফ চট্টগ্রাম রক্ষা করার কোনো ইচ্ছা চীন দেখাচ্ছে না। অর্থাৎ ইউনূস হয়তো ভেবেছিলেন আরাকানদের হাত থেকে তাকে বাঁচাতে ছুটে আসবে চীন, কিন্তু সেই আশায় জল ঢেলে দিল বেজিং। চীন গোলা জলে মাছ ধরবে, ওই এলাকায় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যাতে সেন্ট মার্টিন ব্যাপারে আমেরিকা সেভাবে তাদের উৎসাহ না দেখায়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আরাকান আর্মির সঙ্গে কার দোস্তি আর কার সাপে নেউলের সম্পর্ক। আরাকান সেনার শত্রুমিত্র। আরাকান আর্মির প্রধান শত্রু মায়ানমারের জুন্টা সরকার। আরাকানদের চিরশত্রু রোহিঙ্গারা, রোহিঙ্গাদের আশ্রয়দাতা ইউনূস। তাই ইউনূসও বন্ধু নয় আরাকানদের। আরাকানদের মিত্রপক্ষে রয়েছে মায়ানমারের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলি। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, তাং লিবারেশন আর্মির সঙ্গে আরাকানদের জোট রয়েছে। চীনের সঙ্গে আরাকান আর্মির বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে এখন কেমন সম্পর্ক আরাকান আর্মির? ভারত আরাকান আর্মির সম্পর্ক আগে মায়ানমারের জুন্টা সরকারের সঙ্গেই শুধু আন্তর্জাতিক সম্পর্ক ছিল ভারতের। 2024 সাল থেকে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। আরাকান আর্মির সঙ্গে আলোচনা শুরু হয় ভারত সরকারের। সেপ্টেম্বরে আরও মজবুত হয় আরাকান ভারত সম্পর্ক। মায়ানমারে ভারতের বাণিজ্যিক স্বার্থে সম্মতি জানিয়েছে আরাকানরা। ভবিষ্যতে আরাকান আর্মিকে স্বীকৃতিও দিতে পারে ভারত। শত্রু শত্রু বন্ধু হয়। ইউনূসের গলার কাঁটা আরাকান আর্মির সঙ্গে ভারতের বিরোধ নেই।
তাই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হলে তেমন অসুবিধা হবে না ভারতের। তবে ইউনূস একুল ওকুল দুকুলি হারাবেন। রিপাবলিক বাংলা। ইউনূস তাহলে একুল উকুল দুকুলি হারাতে চলেছে, এটা কার্যত বলাই বাহুল্য। কেননা এই মুহূর্তে আরাকান আর্মি যেভাবে দাপট দেখাচ্ছে, সেই দাপটের ফলে কার্যত থরথর করে কাঁপছে মোহাম্মদ ইউনূসের সরকার। ঠিক কেন কাঁপছে? কেননা আরাকান আর্মি দখলে ইতিমধ্যেই রাখাইনের 12টি শহর চলে গিয়েছে। ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে চলেছে আরাকান। কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ, কি হবে মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ, এ নিয়ে আমরা চারদার খবর আলোচনা শুরু করবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা যারা রয়েছেন স্টুডিওতে উপস্থিত, প্রত্যেকের সঙ্গে আলাপ করে দিব। রয়েছেন রাজু ঘোষ, আমাদের সঙ্গে রাজনৈতিক কর্মী, এবং অপরদিকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জয় মল্লিক, রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র। দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলায়। আমি প্রথমেই রাজুবাবুর কাছে চলে যাই। রাজুবাবু, একাধিকবার আলোচনা হচ্ছে, বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে, কখনো 4 দিনে কলকাতা দখলের স্বপ্ন, তো কখনো আবার দেখা গিয়েছে শুধুমাত্র কলকাতা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা দখলেরও একটা স্বপ্ন দেখা শুরু করেছিল এই বাংলাদেশ। কিন্তু এই স্বপ্ন দেখতে দেখতে কোথাও গিয়ে তাদের দরজায়, তাদের ঘরে ঢুকে পড়েছে আরাকান আর্মি। কতটা ভয়ঙ্কর এই আরাকান আর্মি সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে কি মনে হয় না বাংলাদেশের এবারে উচিত একটু নিজের চরকায় তেল দেওয়াটা? দেখুন, এখানে যে বিষয়টা উঠে আসছে এবং যেটা সাধারণ মানুষ যেটা দেখতে পাচ্ছে, যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে কিছু কিছু জায়গায়, এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করে এই রাজ্যে, ভারতবর্ষের এই রাজ্যে, পশ্চিমবাংলায়, কলকাতা সহ বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সেই ইস্যুটাকে করে এখানে রুটি সেকছে রাজনৈতিকভাবে। তার একটা রাজনৈতিক ভোট ব্যাংকে রাজনীতি করছে, হিন্দুদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের উত্তেজিত করা, এবং বাংলাদেশের ইস্যুটাকে সামনে রেখে তার আগামী 2026-এর না না রাজুবাবু, আমি এই মুহূর্তে ভোট রাজনীতি সমস্ত কিছুকে, না না রাজুবাবু প্লিজ একটু, ভোট রাজনীতি সমস্ত কিছুকে সরিয়ে রেখে এই মুহূর্তে মনে হয় না যে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, তাদের যে একের পর এক পাগলের প্রলাপ, তারা যে একের পর এক পাগলের প্রলাপটা করে যাচ্ছে, তার কিছুটা হলো এবার তাদের নিজের একটু ভাবা উচিত, মোহাম্মদ ইউনূসের একটু হলেও ভাবা উচিত কিনা এই মুহূর্তে? পাগলের প্রলাপ কিনা সেটা তো সময় বলবে, কারণ হচ্ছে যে আমাদের আশ্চর্য লাগছে। না না, পাগলের প্রলাপ মানে আমি বলতে চাইছি 4 দিনে কলকাতা দখল, এটা পাগলের প্রলাপ কিনা? কিন্তু তারপরে 4 দিনে কলকাতা দখলের পরে ভারতীয় দূত হিসাবে এখান থেকে স্বরাষ্ট্র রাজবাবু, আমি একদম সাধারণ রাজবাবু, আমি একদম কোনো রাজনীতি নয়, আমি একদম রাজনীতিকে একদম সরিয়ে রেখে আপনার কাছে একটা সিম্পল প্রশ্ন করেছি, 4 দিনে কলকাতা দখল পাগলের প্রলাপ কিনা বলুন। না, সে পাগলের প্রলাপ হতে পারে, কিন্তু আমার বক্তব্য তারপরেও আমাদের কেন্দ্র সরকারের প্রতিনিধি বাংলাদেশে, দেখুন কেন্দ্র সরকারের প্রতিনিধি কি কি নিয়েছে, আমি সেই বিষয় নিয়ে আসবো। তবে জয়বাবুর কাছে একবার চলে যাই। জয়বাবু, সমস্ত রকমের রাজনীতি সবকিছুকে দূরে সরিয়ে রেখে এই মুহূর্তে কি মনে হয় মোহাম্মদ ইউনূসের উচিত যে ভারত বিদ্বেষ যেটা বাংলাদেশে তারা ছড়িয়ে দিচ্ছে, সেটা না ছড়িয়ে নিজের ঘরটাকে সামলে রাখাটা উচিত নয় কি? 16ই ডিসেম্বর এই তারিখে যখন ভারতবর্ষ বিজয় দিবস পালন করছে, এবং অন্যদিকে আমরা দেখছি বাংলাদেশের বুকে বিএনপির কিছু নেতা তারা হাত তুলে শপথ গ্রহণ করছে যে আমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করব। আজকে যেটা আপনি বললেন 4 দিনে কলকাতা দখল করার বিষয়টা, সেটা তো পাগলের প্রলাপ, বুঝতেই পারছি। কিন্তু যে আরাকান আর্মি নিয়ে কথা হচ্ছে, এই আরাকান আর্মি যেভাবে এই 12টা শহর দখল করে আস্তে আস্তে বাংলাদেশের দিকে ঢুকছে, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সিথওয়ে পোর্ট। এই সিথওয়ে পোর্ট একটা বড় ইম্পর্টেন্ট জায়গা, এটা যদি ব্লক হয়ে যায় এরপরে বাংলাদেশ আরও বেশ কিছু জায়গায় পিছিয়ে পড়বে। এবং আস্তে আস্তে যেভাবে ঢুকছে, আপনার মনে হয় কোনোভাবে বাংলাদেশের যে আর্মি, তারা এই আর্মির সঙ্গে কোনোভাবে যুদ্ধ করতে পারবে? কারণ একটা জিনিস মনে করিয়ে দিই, এখন যে পরিস্থিতি আছে, চাল ডাল আলু পেঁয়াজ তারা অন্য দেশ থেকে নিয়ে এসে নিজেদের দেশে খেতে হচ্ছে। ওখানকার এরকম পরিস্থিতি, মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। যুদ্ধ যদি হয়, যুদ্ধ করার মতো ইনফ্রাস্ট্রাকচার সেই দেশে নেই, তারা কিভাবে এরকম মন্তব্য করতে পারে? আপনি বলবেন যে ভারতবর্ষ কেন তারা বন্ধুত্বের হাত এগিয়ে দিচ্ছে না? বন্ধুত্বের হাত কিভাবে এগিয়ে দেবে যখন প্রতিনিয়ত আমরা দেখছি ওইখানকার মাইনরিটিরা এইভাবে আহত হচ্ছে? ওইখানকার প্রত্যেক বড় বড় নেতা, যারা রাষ্ট্রনেতা, সেই রাষ্ট্রনেতা সে বলছে আমরা ভারতবর্ষের পাশে নেই, সে ভারত বিদ্বেষী প্রত্যেক দিন মন্তব্য করে যাচ্ছে। সেখানে কি করে ভারতবর্ষ সেই একটা দেশের পাশে দাঁড়াবে? আমি আবার বলছি, সাধারণ মানুষ বাংলাদেশের কোনোভাবে এই অশান্তি চায় না, কিন্তু আমরা মোহাম্মদ ইউনূসের যে মন্তব্য প্রতিনিয়ত দেখে আসছি, সেটা কোনোভাবে তার নিজের দল, নিজের রাজনৈতিক এজেন্ডা বা কোনোভাবে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই হয়তো এইরকম একটা ধর্মীয় বিভাজন করে, মাইনরিটির উপর অত্যাচার করে বাংলাদেশকে একটা অন্য বাংলাদেশ দিতে চাইছে। আমার প্রশ্ন এটা, যে 71-এ স্বাধীনতার কথা হয়েছিল, সেই
71-এর স্বাধীনতাই কি এইটা? এই স্বাধীনতাই কি বাংলাদেশের আপনি জয়বাবু, আপনি যে 71-এর মুক্তিযুদ্ধের কথা বলছেন, সেই ইতিহাসটাকেই তো ভুলে যেতে চাইছে মোহাম্মদ ইউনূসের সরকার। একদম পুরো মুছে দিতে চাইছে। তার কারণ এই 71-এর মুক্তিযুদ্ধে সব থেকে বড় বন্ধুত্বের হাত যারা বাড়িয়ে দিয়েছিল সেটা হচ্ছে ভারতবর্ষের সেনা। সেই ভারতবর্ষের সেনা যখন আজকে পাকিস্তানকে হারিয়ে তাদের এই 90,000 যে আর্মি তাদেরকে আত্মসমর্পণ করিয়ে যখন তারা স্বাধীনতা বললো যে আমরা স্বাধীন হলাম, বাংলাদেশ স্বাধীন হলো, সেই 16ই ডিসেম্বর আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলে রাখি, তাদের ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল এই বছর, একটা ইউনাইটেড বলে একটা প্রোগ্রাম হচ্ছিল। জানেন কি, সেই প্রোগ্রামে ভারতবর্ষের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না, ভারতবর্ষের একটা ঝান্ডা ছিল না। কোন দেশের ঝান্ডা ছিল জানেন? পাকিস্তানের ঝান্ডা ছিল। জয়বাবু, আমি আপনার কাছে আবারও আসবো, এবং এই সব কিছুর মধ্যে না একটা দেশের নাম উঠে আসছে, সেটা হচ্ছে চীন। এই চীনের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মোহাম্মদ ইউনূস তিনি করতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো চীন মিত্র হয়ে যাবে। কিন্তু রাজুবাবুর কাছে প্রসঙ্গে আসি। রাজুবাবু, যে জিনিসটা, যে ছবিটা দেখা যাচ্ছে, এই চীনের সঙ্গে যখন বন্ধুত্ব করতে গেল না, ঠিক তখনই দেখা যাচ্ছে যখন আরাকান আর্মি তাদের দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই বেজিং কি করছে, একতরফা একটা আলোচনা চালাচ্ছে আরাকান আর্মির সঙ্গে। অর্থাৎ চীনের কোনো হেলদোলই নেই এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের দিকে তারা তাকাতেই চাইছে না। কিন্তু মোহাম্মদ ইউনূসের প্রশাসন তারা প্রাণপণে চেষ্টা চালিয়েছিলেন একেবারে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখার জন্য। কাদের বন্ধু ভাবা আর কাদের শত্রু ভাবা, সেটা বোধহয় এখনো পর্যন্ত বুঝতে পারছেন না মোহাম্মদ ইউনূসের সরকার। দেখুন, আপনাদের বিষয়টা হচ্ছে এখন চীন, জাপান এই সমস্ত করে আপনারা যদি এখন ঘুরিয়ে দিতে চান কিছু ঘোরাচ্ছে। আমি একদম একটা ফ্যাক্ট আপনাকে জিজ্ঞেস করেছি রাজুবাবু। ভারতীয় লোক চীনে কি হলো, বাংলাদেশে কি হলো, সেটা নিয়ে আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের ভারতবর্ষকে যখন হুমকি দিচ্ছে যে দখল করব, মেরে ফেলবো, তাদের সাথে সম্পর্ক নেই। আর আমাদের দেশ ভারতবর্ষ, সেখানে কোনো রকম কেন্দ্র সরকার একেবারে রাজুবাবু অনেকক্ষণ ধরে বলছে, আমি আমার পিসিআরকে অনুরোধ করব একটা বক্তব্য যদি শোনানো সম্ভব হয়। যখন ভারত থেকে বিদেশ সচিব তিনি পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশে, এবং রাজুবাবু প্লিজ আমি আসবো, আপনাকে সময় দেব। এবং যখন পৌঁছে যাওয়ার পর যখন সেখানে বৈঠক হলো, সেই বৈঠক থেকে বেরোনোর পর একেবারে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি কি কড়া বার্তা দিয়েছিলেন, আমি অনুরোধ করবো আমার পিসিআরকে সেই বার্তা শোনানোর জন্য। সেই বার্তা আমি শুনবো, তবে রাজুবাবু সেই বার্তা তো শোনাবো, শোনানোর পর আমি ভারতের কি ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আলোচনায় আসবো। সেই বার্তাটা একবার শোনানোর পর আমি এই আলোচনাটায় আসবো। তবে আমরা শোনানোর পর আমরা পরে আসবো সে আলোচনায়। কিন্তু একটা বিষয় বলুন রাজুবাবু, এই মুহূর্তে কি মোহাম্মদ ইউনূসের উচিত না নিজের মাটিটাকে শক্ত রাখা? না, সে তো তাদের দেশ, সে এখন উনি থাকবেন কিনা, কতদিন থাকবে, এই ধরনের পাগল ছাগল লোক নিয়ে যদি সে সরকার চালায়, সেই সরকার কোনো টিকতে পারে না। আমি এটাই বলতে চাইছিলাম, লাগবে সেটা না। সে এরকম একটা যারা আরশোলাকে পাখি বলে এমন একটা জায়গায় রয়েছে, তারা যদি এসে বলে কলকাতা দখল করবো, তো সেটা হাস্যকৌতুক ছাড়া অন্যভাবে নেবে না। সেনাকর্মীরা যখন, প্রাক্তন সেনাকর্মীরা এসে বলছে কলকাতা দখল করব, আর আমাদের ভারত সরকার, কেন্দ্র সরকার, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সরকার চুপচাপ বসে ভ্যারেন্ডা বাজছে, চুপচাপ দেখে যাচ্ছে, কোনো টু শব্দ নেই। আর এখানে শুধু ভারতীয় জনতা পার্টির নেতারা বিভিন্ন জায়গায় বড় বড় করে ডায়লগবাজি করছে, বিভিন্ন জায়গায় মিটিং করছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেখানকার আইনজীবীদের সাথে এখানকার ন্যাড়া সন্ন্যাসীরা গিয়ে ছবি তুলছে। ন্যাড়া সন্ন্যাসী মানে আমি যার কথা বলতে চাইছি কৌস্তব বাগচি, সে একজন বিরাট সন্ন্যাসীভাবে নিজেকে, এদিকে অর্জুন সিং মহারাজ, তার আগে ছবি তুলছে। অতএব তাদের শুধু ছবি তোলা এবং বাংলাদেশের ইস্যুটাকে নিয়ে একটা সামনের রাজনীতিকে কাজে লাগানো এবং ইলেকশনকে কাজে লাগানোর উদ্দেশ্য। কোনো ইলেকশন, কোনো নির্বাচন, কোনো রাজনীতি, কোনো কিছু এই সকালে আমরা কোনো রকম কোনো আলোচনায় যেতে চাই না। রাজুবাবু, আমি আপনার কাছে আবার আসবো, তবে জয়বাবুর কাছে আরো একটা বিষয় চলে আসি। জয়বাবু, ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি 12টি শহর দখল করে নিয়েছে এই মুহূর্তে আরাকান আর্মি। কিন্তু মোহাম্মদ ইউনূস কিসে ব্যস্ত? তিনি এই মুহূর্তে ব্যস্ত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মধ্যে ভারত বিদ্বেষ ঢুকে দেওয়াতে, এবং সেই ভারত বিদ্বেষ এই মুহূর্তে তিনি ঢোকানোর চেষ্টা করছেন। কিন্তু যখন তার দরজায় কড়া নাড়ছে আরাকান আর্মি, ঠিক তখন তার কোনো হেলদোলই নেই। তিনি চেয়েছিলেন চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু চীন যে পেছন থেকে ছুরি মারছে, সেটা কি মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না? দেখুন, এক হচ্ছে এই 12টা শহর ছাড়া, এরপরে বলে দিই যেটা একটু আগে বলছিলাম যে সিটওয়ে পোর্ট, এবং এছাড়া কুনমিং অবধি ঢুকে গেছে। এবং আস্তে আস্তে যেভাবে এই মুভমেন্ট আস্তে আস্তে এগোচ্ছে, আর বেশি দেরি নেই, ইউনূস সরকারের মানে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে এই আরাকান আর্মি।
আর কদিন যদি এই জাস্ট নদীটা, যদি আপনারা ম্যাপটা দেখেন, এই নদীটা যদি একবার পেরিয়ে এই দিকে চলে আসে, তাহলে কিন্তু বাংলাদেশের এই পুরো আর্মিটাকে হ্যান্ডেল করা একরকম ইম্পসিবল হয়ে যাবে। কারণ একটা ফ্যাক্ট বুঝতে হবে, বাংলাদেশের কাছে এই মুহূর্তে সেই আর্মি ইনফ্রাস্ট্রাকচার নেই যেটাকে এই এরকম একটা আর্মিকে হ্যান্ডেল করতে পারে, আরাকান আর্মিকে হ্যান্ডেল করতে পারবে। আর দ্বিতীয় ব্যাপার যেটা আরও বলছিলাম, যে কোনো যুদ্ধের সময় যে ইনফ্রাস্ট্রাকচার, মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। একদিকে ভারতবর্ষকে আপনারা বলবেন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হাত বাড়িয়ে দিন, কিন্তু ইউনিস সরকার যেভাবে প্রতিনিয়ত, যেটা বলছিলাম, যে ইউনিস সরকার তার দেশের মানুষদের মধ্যে যেভাবে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, তা আবার বলি যে একদম পরিষ্কার কিন্তু ধর্মীয় বিদ্বেষ, এবং সেই জিনিসটাই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি। যার জন্য আজকে ফিরহাদ হাকিম এরকম একটা বক্তব্য দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে অফিসিয়ালি একটা পোস্ট করতে হচ্ছে যে আমরা এরকম মন্তব্য কন্ডেম করি। একটু বলতে দিন, আপনি এখনো অবধি বলতে পারবেন না যে ফিরহাদ হাকিম যে বক্তব্য দিয়েছে সেইটাকে কন্ডেম করছেন কি করছেন না, সেটা এখনো ক্লিয়ারিটি দিলেন না। পার্টি আপনার পার্টির এত বড় নেতা মেয়র ফিরহাদ হাকিম যখন বলছেন, সেখানে আইওয়াশ করার জন্য একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছে তৃণমূল পার্টি, কিন্তু এখনো পর্যন্ত ফিরহাদ হাকিমের মতো একজন ব্যক্তিকে তার পদ থেকে সরানো, তার মন্ত্রিত্ব থেকে সরানো, সেইটার এখনো সাহস জোগাতে পারলো না তৃণমূল। এই জিনিসটা তো আমরা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে দেখছি। কিন্তু একটা জিনিস ভেবে রাখবেন, আজকে এই স্বাধীনতা ৭১-এ যখন বাংলাদেশ পেয়েছিল, তারপরে আবার নতুন করে স্বাধীনতার কথা বলেছিল বাংলাদেশ, যে আমরা এবারে হাসিনাকে সরিয়ে নাকি নতুন স্বাধীনতা পেলাম। আজকে যে পরিস্থিতি হচ্ছে, যেভাবে আরাকান আর্মি ঢুকছে, যে পরিস্থিতি ভবিষ্যৎ হতে চলেছে বাংলাদেশের, যদি এই একই পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে হতে দেখতে চান, তাহলে ঠিক আছে, তৃণমূল এবং তৃণমূলের নেতারা আছে, তারাই করে দেবে, সেটাই যথেষ্ট, এর বেশি আর কিচ্ছু না। দেখুন রাজুবাবু প্লিজ, আমি রাজুবাবু, জয়বাবু দুজনকেই বলবো যে এই মুহূর্তে রাজনীতি, ভোট, নির্বাচন, এদেশের সবকিছুকে দূরে সরিয়ে রেখে কোথাও মনে হয় না যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, এবং সেক্ষেত্রে রাজুবাবু যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসও ভোলানোর চেষ্টা হয়েছে, এবং যে মুহূর্তে তারা চেষ্টা করে যাচ্ছেন লাগাতার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার, সেই মুহূর্তে যখন আরাকান আর্মি ঢুকে পড়ছে একটা মাত্র নাফ নদ, সেই নাফ নদ রয়েছে, যে নাফ নদটাকে এপার আর ওপার করলেই কার্যত বাংলাদেশটা দখলে চলে আসবে আরাকান আর্মি। সেই সময় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস ভারত বিদ্বেষটা না ছড়িয়ে একটু নিজের দেশটা তার দেখা উচিত নয় কি? দেখুন 1971 সালে ইন্দিরা গান্ধী সেই দেশের মাইনরিটির সাথে যেভাবে বন্ধুত্বপূর্ণ করেছিল, এবং তারপরে তাদেরকে সবাইকে আশ্রয় দিয়েছিল ভারতে, কিন্তু এখানে যখন বারবার ভারতকে আক্রমণ করছে, ভারতকে কটু ভাষা বলছে, ভারতের প্রতি হিংসাত্মক ভাষা বলছে, সেখানে ভারত সরকার চুপচাপ বসে আছে। আর তারা এখানে শুধু বলছে যে ওখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের জন্য করছে কি, আপনারা বিরোধিতা করেন তো, করছেটা কি, কিচ্ছু করে নেই। এই ঘটনার আপনি ব্যক্তিগতভাবে বিরোধিতা করেন তো দাদা? কোনটা? এই যে ঘটনাটা যেটা ঘটছে হিন্দু মাইনরিটির উপরে বাংলাদেশে ঘটনা করেন তো নিশ্চয়ই। মধুকল্পিতা, আমার একটাই প্রশ্ন, একই জিনিস উনি বিরোধিতা করছেন, একই জিনিসের বিরোধিতা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা করছে, ডিফারেন্সটা কোথায়? না না, বিজেপি নেতারা করলে কি হবে, কেন্দ্র সরকার, তাদের কেন্দ্র সরকার করছে না তো, নরেন্দ্র মোদী, অমিত শাহ বিরোধিতা করছে না, রাজনৈতিক রুটি সেকছে তারা, অফিশিয়ালি কেন বলছে না? কোনো সকাল সকাল কোনো চিৎকার নয়, কোনো কিছু নয়, সে তো বলেছে যে আমরা কি ললিপপ খাবো। রাজুবাবু কেন বলেন? রাজুবাবু প্লিজ, এই কথায় যদি আসতে হয় তাহলে অনেক কিছু পেছনের দিকে তাকাতে হবে। যে মুখ্যমন্ত্রী যে সেই মুহূর্তে বলেছেন, যে মুহূর্তে কলকাতার উপর অ্যাটাকের কথা বলা হচ্ছে, এবং তারপরেই তিনি বলছেন অনেক ভিডিও ছড়ানো হচ্ছে, সেই ভিডিও আদৌ সত্যি কিনা এটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। এই বিষয় নিয়ে আমি জয়বাবুর কাছে চলে আসি। জয়বাবু, যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই পরিস্থিতি চলছে, আরাকান আর্মি সেখানে চলে আসছে, আরাকান আর্মি কার্যত একটা নদ, সেই নদের এপার আর ওপার, আর এই নদের ওপর অর্থাৎ এই নাফ নদের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের অর্থনীতি, অনেকটাই। সেই নদে চিংড়ি চাষ হয়, সেই চিংড়ি চাষের ফলে যে সীমান্তবর্তী এলাকার যে মানুষ, সেই মানুষের অনেকটাই বেশি অর্থনীতি নির্ভর করে। শুধুমাত্র সীমান্তবর্তী এলাকা বললে ভুল হবে, বাংলাদেশের অর্থনীতিতেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এই নাফ নদ, যে নাফ নদের একেবারে কাছে রয়েছে আরাকান আর্মি। যে কোনো দেশে যখন যুদ্ধের একটা পরিস্থিতি আসে না, তখন কিন্তু তার রাজনৈতিক এবং যে সামাজিক পরিস্থিতি পুরোটার বদল হয়ে যায়, ইকোনমিক অর্থনৈতিক পরিস্থিতি। এই অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের কি আছে আপনারা খুব ভালো করে জানেন। এটায় সাধারণ মানুষ যারা বাংলাদেশের, সেটা যে ধর্মেরই হোক, তারা কিন্তু আজকে ভোগান্তির মুখে দেখতে পাচ্ছি আমি। কারণ একবার যদি এই যুদ্ধের শুরু হয়ে যায়,
ইনফ্রাস্ট্রাকচার বলুন, অর্থনৈতিক, আর্টিলারি, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছু নিয়ে সমস্যা শুরু হয়ে যাবে। দেখুন, রাজনীতি করছে মোহাম্মদ ইউনূস ওখানে বসে, কিন্তু সাধারণ মানুষ বাংলাদেশের কিন্তু পিছছে এর মাঝে। এরপরে দেখবেন এমন এমন ঘটনা ঘটবে যে এই যে ইম্পোর্ট করছে খাবার দাবার, এই ইম্পোর্ট করাটা বন্ধ হয়ে যাবে। এরপরে বাণিজ্যিক যে বিষয়গুলো আছে, আজকে যদি এই পোর্টগুলো বন্ধ হয়ে যায়, যে জলীয় যে জলের রাস্তা, ওয়াটারওয়েজ, এইগুলো যদি বন্ধ হয়ে যায়, সেই পুরো বাণিজ্যিক লিঙ্কগুলোও বন্ধ হয়ে যাবে। সেই সময় অর্থনৈতিক গ্রাফটা পড়তে 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 এমন তলানিতে গিয়ে ঠেকবে, তখন যুদ্ধ করা তো দূরে থাক, খাওয়ার পয়সা থাকবে না বাংলাদেশের কাছে। এই জিনিসটা বুঝতে হবে। আর আমি বারবার যেটা বলছি, একেবারে যুদ্ধ পরিস্থিতি দাঁড়ালে বাংলাদেশ ঠিক কোন জায়গায় যাবে সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কিন্তু কিছুক্ষণ আগে রাজুবাবু আপনি বলছিলেন না যে ভারতের কি পদক্ষেপ, ভারত কি করছে, ভারত কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, তখন ঠিক একটা কথা বলেছিলাম। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিদেশ সচিব তিনি বৈঠকের পর কি বার্তা দিয়েছিলেন, কি বার্তা তিনি, কঠোর বার্তা তিনি দিয়েছিলেন, সেটা দর্শকদের শোনাবো এই চা আড্ডার খবর শেষ করার আগে। The opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।